চমৎকার প্রশ্ন করেছো। এক্ষেত্রে তোমার সর্বপ্রথম বিবেচনা করতে হবে তোমার মন মানসিকতা কেমন। কারণ মানুষ শুধুমাত্র বিদ্যায় শিক্ষিত হয় না, তার নিজস্ব গুণে, ব্যবহার এবং আচরণে শিক্ষিত হয়। ধরো একটা অশিক্ষিত মেয়েরই বিয়ে হলো কোনো এক পরিবারে, যেখানে গিয়ে তাকে নিশ্চয়ই কেউ বসে বসে খেতে দিবে না, বা সে নিজেও অশিক্ষিত বলে বসে থাকবে না। সে সংসারে যাবে, পারিপার্শ্বিকতা অবস্থান বুঝবে এবং সেই অনুযায়ী তার যতটুকু জ্ঞান দক্ষতা রয়েছে সেটা দিয়ে নতুন সংসার গড়তে চেষ্টা করবে। রিমেম্বার, একটা সংসার গড়া কিন্তু সহজ কথা নয়। সে তার গুণের মাধ্যমেই কিন্তু একটা সময় সফল হবে। তুমি যদি বাস্তবে প্রমাণ পেতে চাও, গ্রামে একবার ঘুরে এসে দেখো। আমি নিজে গ্রামের ছেলে, আমি স্বচক্ষে দেখেছি। প্রত্যেক পরিবার তুমি এমন শিক্ষিত গুণী মা মেয়ে পাবে যারা পাঠ্যপুস্তক বিদ্যায় বাইরেও সংসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পুরুষদের পিছনে ব্যাকবোন হিসেবে থেকে একটা সুখী পরিবার গড়েছে। তুমি কি তাহলে তাদেরকে অশিক্ষিত বলতে পারবে? যুক্তিসঙ্গত উত্তরে তানিয়া এই নিয়ে দ্বিতীয়বার কোনো প্রশ্ন তুলতে পারে না। এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে বলে, না, ঠিক বলেছেন। কিন্তু আঙ্কাল, আমরা যতদূর জেনেছি, শেহরিন তো গৃহস্থলীর কাজকর্ম বা সংসার বিষয়টা খুব একটা ভালো বোঝে না। সেটা তো তোমরা জেনেই নিচ্ছ মা, আমরা তো গোপন করিনি। আর আমার মেয়েকে এই বার্ষিক কাজগুলো শেখানোর কেউ ছিল না যে সে একটু শিখবে। মা যেহেতু সন্তানের বড় শিক্ষক, সেক্ষেত্রে শিক্ষকের অনুপস্থিতিতে সে পুরোটাই অপটু। আমি বাবা হয়ে তাই তার বিদ্যার পাশাপাশি সুন্দর মনের মানুষ গড়াটাকে নিশ্চিত করতে চাই। সে উচ্চশিক্ষিত হবে, এটা আমার স্বপ্ন। রেজওয়ান সাহেবের শেষের কথাটা উচ্চারণ হওয়া মাত্র টেনে আনে বিপত্তি। ইশরাক সাহেব মুখ খোলার আগেই ইমদাদুল সাহেব তাকে ইশারায় চুপ থাকতে বলেন, উচ্চশিক্ষিত বলতে কেমন বুঝিয়েছেন ভাই সাহেব? মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে এমবিএ করবে। এমবিএ কমপ্লিট শেষ, তার যদি মন চায় তাহলে জব করবে। কিন্তু আমাদের ফ্যামিলিতে তো মেয়েদের জব অ্যালাউড নয়। রেজওয়ান সাহেব সোফায় হেলান দিয়ে বসা ছেড়ে সোজা হয়ে বসেন। কিছুটা অবাক মিশ্রিত স্বর টেনে বলেন, ও তাই নাকি? তাহলে তো বিষয়টা একটু ঝামেলা হয়ে গেল। অ্যালাউ নয় কেন? এটা আমাদের বংশ পরম্পরা হতে চলে যাচ্ছে। পরপুরুষের ইনকামটাই মুখ্য বিষয়। আমরা মেয়েদেরকে দিয়ে জব করাই না। মেয়েরা পর্যাপ্ত শিক্ষিত হয়ে সংসার করে বাচ্চা মানুষ করবে, দ্যাটস ইট। শফিক সাহেব এ পর্যায়ে নিজেকেও খানিকটা অবাক হন। এই বিষয়টা তার নিজেরও অবগত ছিল না, এখানেই মাত্র শুনল। একেবারেই নিষিদ্ধ? জি, একেবারে নিষিদ্ধ। বিশ্বাস না হলে আমার ভাতিজি এবং মিসেসদের থেকে শুনে দেখুন। আচ্ছা, তার প্রয়োজন নেই, আমরা বিশ্বাস করে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, তাহলে হয়তো বিয়েটা নিয়ে আমরা আর সামনে এগোতে পারছি না। বিষয়টা এখানেই শেষ করা উচিত। মানে? আমি পরিষ্কার কথা বলতে পছন্দ করি ভাই সাহেব। আপনাদের পারিবারিক মতের সাথে আমার এবং আমার মেয়ের মতামত মেলেনি। সেক্ষেত্রে আমি সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত এই বিয়েটা দিতে মাফ করবেন। তৌসিফ আশ্চর্য চোখে তাকায় বড় চাচার দিকে। জনাব ইশরাক অসন্তুষ্ট গলায় বলেন, এভাবে মানা করে দেওয়াটা যুক্তিসঙ্গত নয় ভাই সাহেব। তাহলে কি আমরা ধরে নিব আপনার মেয়ের চাহিদা অত্যাধিক থাকার কারণে সে নিজে ইনকাম করতে চায়? আমি আমার মেয়েকে অত্যধিক চাহিদা পূরণের জন্য শিক্ষিত করতে চাই না। বিদ্যা তার একমাত্র অস্ত্র, যেটা দিয়ে সে তার জীবনের কঠিন সময়টা আমার অনুপস্থিতিতে অনায়াসে পার করতে পারবে। আর আমি বাবা হয়ে আমার মেয়েকে এই দুনিয়াতে তো খালি হাতে রেখে যেতে পারবো না, তাই না? কপাল বড় অদ্ভুত জিনিস। দেখা গেল কোনো একভাবে আমার মেয়ে একা হয়ে গেল। তার যেহেতু অন্য সব বিষয়ে দক্ষতা কম, তাহলে তো তাকে তার বিদ্যাটাকেই আশ্রয় হিসাবে নিতে হবে। সে নিজেই ইনকাম করে নিজের পায়ে দাঁড়িয়ে চলতে পারবে। তখন মনে কষ্ট থাকলেও পেট কিন্তু ঠিক চলবে। অন্তত মানুষের মুখাপেক্ষী হতে হবে না। তার মানে তাকে জব করতেই হবে? সে উচ্চশিক্ষিত হবে, এটা মাইন্ড ফার্স্ট। জব করবে কি করবে না সেটা তার ব্যাপার। এটাই কি তবে ফাইনাল ডিসিশন? নিঃসন্দেহে ভাই সাহেব, লক করে নিতে পারেন, কোনো নড়চড় হবে না। ইশরাক সাহেব গম্ভীর কণ্ঠে তৌসিফের দিকে তাকিয়ে বলেন, তুমি তো বলেছিলে এই বিষয়টা ক্লিয়ার করছে দুজনে মিলে, তাহলে এমন মতবিরোধ হচ্ছে কেন? আঙ্কেল, শেহরিন তো কালকে ক্যাফেতে না করেছিল কি এই বিষয়ে? না করেনি, তবে তবে কিছুই না। আই অ্যাম রিয়েলি সরি।
বিয়ে নিয়ে দু কথা মিল অমিল হবেই। প্লিজ এটা পজিটিভলি নেবেন। আপনাদের ছেলের জন্য আমার শুভকামনা থাকবে। আপনাদের পছন্দ অনুযায়ী মেয়েকে পুত্রবধূ হিসাবে মনোনীত করুন। কিন্তু ভাই সাহেব আপনি। প্লিজ, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। যা বলার অনেক কথা বলে ফেলেছি, আর নয়। দাবার গুটি হাত হতে বের হয়ে যেতে দেখে শাহিদা বেগম মিসেস মনিকা বিস্ফোরিত নেত্রে একে অপরের দিকে তাকালো। বিয়েটাকে জোর লাগাতে দৃঢ় কণ্ঠে বললেন, দুলাভাই কি করছেন আপনি? এত ভালো সম্বন্ধকে হেলা করছেন এই সামান্য একটা বিষয় নিয়ে? প্লিজ না করবেন না। দেখুন তৌসিফ তো অনেক ভালো পদে রয়েছে, শুধু শুধু অনিভাকে কেন এত চাপ নিতে হবে? তার চেয়ে মন দিয়ে কি সংসার করাটা উচিত নয়? আমি মেয়ের বাবা। মেয়ের কথা এবং সিদ্ধান্তে আমার কাছে শেষ কথা। আমার কথা শুনতে আমি অপ্রয়োজনীয়তা অনুভব করছি। শাহিদা, কিপ সাইলেন্ট। ইমদাদুল সাহেব বসা ছেড়ে উঠে দাঁড়ান। তিক্ত কণ্ঠে বলেন, এসব আন্তিকতা ছাড়া কিছু নয়। পাশ করে বের হয়ে সেই তো ঢুকবে কোনো এক কোম্পানিতে। বিসিএস ক্যাডার তো আর হতে পারবে না। রেজওয়ান সাহেব একই সাথে দাঁড়িয়ে পড়েন। মুখে মৃদু হাসির রেশ রেখে জবাব দেন, A properly educated person is better for the country than an human BCS cadre like him. So কোনো চাপ নেই। মেয়ে শিক্ষিত হয়ে মানুষ তৈরি হোক। আসতে পারেন আপনারা। আইএন সরি। সন্ধ্যা ৭টা। চট্টগ্রাম শহরের বুকে জ্বলছে রাতের আলো। চারপাশে কেটেছে অন্ধকার। আকাশে জমা মেঘকে সরিয়ে পূর্ণিমা এসে বসেছে জেকে। রূপলি আলোয় দূর হতে চোখে পড়ে ছোট ছোট পাহাড়ের আনাগোনা। দিনের রৌদ্রময় উত্তাপ শেষে রাত বইছে নির্মল হাওয়া। আর এই স্নিগ্ধ সন্ধ্যা উপভোগ করতে বেরিয়ে পড়েছে বাবা মেয়ে। বিকেলের ঝুট ঝামেলা সেরে এখন দুজনেই প্রফুল্ল বেশ। শেহরিন জানালা হতে মুখ ঘুরিয়ে বাবার দিকে তাকায়। নির্মিত স্বরে বলে, ধন্যবাদ বাবা, এত পিসফুলি সিচুয়েশনটা হ্যান্ডেল করার জন্য। আমি ভীষণ চিন্তায় ছিলাম ওই সময়টায়। রিল্যাক্স মা, এগুলো জোর জবরদস্তির কোনো বিষয় না। বাট একটা মজার বিষয় কি জানো? কালকে তোমার বলা প্রতিটা কথার সত্যতা আজকে আমি নিজেই পেয়েছি। অ্যান্ড ইট মেড মি ফিল ভেরি হ্যামলেট। আমার নিজেরও এমন লেগেছে বাবা। আমি ভাবতেই ভীষণ অবাক হয়েছি তারা নিজেদের এতটা নিচুভাবে ক্যারি করে। খুব স্বাভাবিক। যাই হোক, বাদ দেন। আচ্ছা, কালকে তাহলে চলো আমরা নতুন বাসস্থান খুঁজি। শেহরিন গলার স্বর নামায়। মোজাম্মেল আঙ্কেলের দিকে নজর রেখে বলে, এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি নয় মা। আজকে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল সেখানে তোমার মামির ছিল বিরূপ প্রতিক্রিয়া। অ্যাজ লাইক সে বিষয়টা যেন মানতেই পারছিল না। আমি শিওর সে তার এই মনের ক্ষোভ তোমার উপরে প্রয়োগ করবে, এবং সেটা যে কোনোভাবে, যেটা আমি মোটেও হতে দিতে চাই না। তোমার কি খুব অসুবিধা হবে? না না না, অসুবিধা হবে না। আরও যেতে পারলে ভালো, কিন্তু মুমু আরশের জন্য। রেজওয়ান সাহেব স্নেহময় দৃষ্টিতে মেয়ের পানে তাকায়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ছুটির দিনটা ওদের জন্য তুলে রাখবে। বাচ্চাগুলোর সাথে তখন সময় কাটাবে। আমি শফিককে বলে যাব, শোনো মা, কোথাও কখনো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ভুক্তভোগী হওয়ার চেয়ে সেখান হতে আগে থেকেই সসম্মানে বেরিয়ে আসা ভালো। জি বাবা। কিছু সময়ের ব্যবধানে গাড়ি এসে থামে কোতোয়ালি এলাকায়। মোজাম্মেল আঙ্কেল পিছনে ঘুরে শেহরিনের দিকে তাকিয়ে বলে, আর একটু দামু। না আঙ্কেল, সামনেই বাসা। রেজওয়ান সাহেব হাত ঘুরিতে সময় দেখে নিয়ে বলেন, আমি তাহলে 9টা বা 9:30টার দিকে এসে তোমাকে রিসিভ করে নিয়ে যাব, কেমন? তুমিও একটু এসো না বাবা। রিতমার বাবা মা বারবার তোমার কথা বলেছেন সঙ্গে নিয়ে আসতে। আজকে নয় মা, তুমি ওনাদের বলে দিও বিদেশ পাড়ি দেওয়ার আগে বাবা অবশ্যই দেখা করবেন। শেহরিন গাড়ি হতে নামে। হাতে তার ঋতুমার জন্য একখানা ছোট গিফট। ছোটবেলা হতেই তার অভ্যাস কখনো কোনো ফ্রেন্ডের বাসায় গেলে সব সময় টুকটাক গিফট নিয়ে যাওয়া, হোক সেটা চকলেটস কিংবা পেস্ট্রি। এখন বড় হয়ে গেলেও তার সে স্বভাবটা যায়নি। আজ অবশ্য সে ঋতুমার জন্য নিয়েছে মালয়েশিয়া হতে কেনা একটা সুন্দর নকশা করা ডায়েরি।
এমন ডায়েরি সে আগেও একজনকে দিয়েছিল। 12 বছরের সঙ্গী হিসেবে কেউ একজন ছিল তার জীবনে। প্রিয় বান্ধবীর তালিকায় একমাত্র নামটা শুধু তার দখলেই থাকতো। আজ সে হারিয়ে গিয়েছে তার জীবন হতে বহু দূরে। আজ তারা একে অপরের অপরিচিতা, ভীষণ অপরিচিতা। জি বাবা। রেজওয়ান সাহেব মেয়েকে বিদায় দিয়ে মোজাম্মেলের দিকে তাকিয়ে বলেন, এমপির সান্নিধ্য শাহজাদকে চিনো মোজাম্মেল? জি ভাইজান চিনি। নিয়ে চলো তার কার্যালয়ে। সে তো সদরঘাট। দূরে কোথায়? কাছেই তো। আচ্ছা। টানা 3 দিন চট্টগ্রামে 3 জায়গায় অনুষ্ঠিত হয়েছে বিশাল রাজনৈতিক সমাবেশ। সমাপ্তির দিনে আজকের সমাবেশটা হয়েছে ফটিকছড়িতে, এমপি সান্নিধ্য শাহজাতের এলাকায়। স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বড় বড় নেতাদের উপস্থিতিতে সমাবেশটা বেশ সুষ্ঠুভাবে সম্প্রদান করা হয়েছে। সারাদিনের ব্যস্ততার শেষে দুটো গাড়ি বহন নিয়ে অবশেষে বাসার উদ্দেশ্যে ভিড়ছেন এমপি সাহেব। যদিও এর ফাঁকে তার একটু কার্যালয়ে যাওয়ার কথা ছিল। কিছু সই সাবুত পেন্ডিংয়ে আছে, যেটা আবার কালকের মধ্যেই তাকে শেষ করতে হবে। আর কিছুদিন পরেই যেতে হবে ঢাকা, অংশগ্রহণ করতে হবে জাতীয় সংসদ সদস্য অধিবেশনে। কিন্তু নেতা সাহেব ভীষণ ক্লান্ত। অন্য সবার তুলনায় তার দায়িত্বটা আজকে অনেক বেশি ছিল। সেই সাথে প্রতিপক্ষ দলকে ঠান্ডা রাখতে দিতে হয়েছে বাড়তি নজর, কারণ তার বিরুদ্ধে কিছু ঘটানোর আগেই সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছিল তাকে। ধরতে গেলে আজকের সারাটা দিনের রোদ এক প্রকার তার মাথার উপর দিয়ে গিয়েছে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে এমপি সাহেব আজকের হিসাব ভাবতে থাকে। উপস্থিত দুজন নেতার আচরণ তার কাছে আজকে সন্দেহজনক লেগেছে। এদের পেছনে এখন লাগাতে হবে লোক, নিশ্চয়ই। রিমন, গাড়ি ঘোড়া। সান্নিধ্য চোখ খুলে আসিফের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কেন? বাবির বাবা কার্যালয়ে এসেছেন, সম্ভবত আপনার সাথে দেখা করতে। সান্নিধ্য সিটে হেলান দেওয়া ছেড়ে সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসে। বাঁকানো ভ্রুদয় তার সোজা হয়ে যেতেই আসিফ নিঃসংকোচ গলায় বলে, মাত্র খবর এলো। রিমন আর কোনো প্রকার টু বাক্য করে না। সে জানে এই মুহূর্তে উড়ে যেতে পারলে তার স্যারের জন্য হয়তো সবচেয়ে ভালো হতো। কেননা মিরর হতে স্যারের মুখ দেখেই বোঝা যাচ্ছে বিশাল পরিবর্তন। প্রায় 11 মিনিটের মাঝে উচ্চ গতির কারণে গাড়ি এসে পৌঁছায় কার্যালয়ে। সান্নিধ্য ভেতরে প্রবেশ করে সোজা চলে যায় দোতলায়। যাওয়ার পথে নির্দেশ দেয় 2 কাপ ব্ল্যাক কফির। দোতলায় ওয়েটিং রুমে বসে আছে রেজওয়ান সাহেব। এতক্ষণ চারপাশটা তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন। বেশ পরিপাটিভাবে গোছানো সবকিছু। দলের কর্মীরা বেশ শ্রদ্ধাস্বরূপ আচরণ করছে তার সঙ্গে। অপরিচিত ব্যক্তি হলেও সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন হালকা নাস্তা। অবশেষে সাইডিং ডোর টেনে ভেতরে প্রবেশ করে সান্নিধ্য। রেজওয়ান সাহেব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখিত আপনাকে এইভাবে অপেক্ষায় রাখার জন্য। রেজওয়ান সাহেব হালকা হাসেন। কালকে সে আসার পথেই নেতা সাহেবকে দূর থেকে অল্প বিস্তর দেখেই বুঝেছিল সুদর্শন পুরুষ ইনি। আজ সামনাসামনি দেখে তার ধারণাটা পুরোপুরি সত্যি হয়। শ্যামলা চেহারা সুদর্শন নেতা সাহেব। যদিও চোখে মুখে তার ক্লান্ততার রেশ স্পষ্ট ছাপানো, তবুও ভাটা পড়েনি কোনো কিছুতে। অঙ্গভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে বেশ এনার্জেটিক। বাহ, জনগণের জন্য দেখছি বেশ ভাবেন আপনি। আজ পর্যন্ত কোনো নেতাকে এই কথা বলতে দেখিনি। বরং এই অসময়ে কোনো আবদার নিয়ে আসলেই তারা আরও অসন্তুষ্ট হতেন। আমিও হয়তো তার ব্যতিক্রম নই। অসময়ে আবদারটাকে ভালো চোখে দেখতাম না। আর আপনি আমার কাছে আবদার নিয়ে আসেননি, সাক্ষাৎ করতে এসেছেন। রেজওয়ান সাহেব শুরুতেই নেতা সাহেবকে একটু সুবাক্য দ্বারা পরীক্ষা করতে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই স্পষ্ট সত্য স্বীকারোক্তি যে পাবে সেটা আশা করেনি। তিনি ভেবেছিলেন হয়তো খুশি হয়ে নেতা সাহেব নিজের সম্পর্কে আরো 2-4টা ভালো কথা যোগ করবেন, কিন্তু সেরকমটা না হওয়াতে একটু বিস্মিত চোখে তাকান তিনি। অতঃপর মুখে হাসি রেখে হাত বাড়িয়ে দিয়ে বলেন, রেজওয়ান চৌধুরী। সান্নিধ্য শাহজাদ খান, প্লিজ টেক সিট। 2 সারিতে সাজানো সোফায় দুজন মুখোমুখি হয়ে বসেন। চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য। এই তো। আমার জানা মতে চট্টগ্রামের সবথেকে বৃহৎ উপজেলা এটা।
প্রশাসনিকভাবেই হয়তো 2টা পৌরসভা, সময় 18টা উপজেলা নিয়ে গঠিত। কত ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন? সান্নিধ্য শান্ত চোখে তাকায় রেজওয়ান সাহেবের দিকে, ধীর কণ্ঠে বলে, তুমি বললে খুশি হব। আপনি আমার রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে কেউ নন। সো প্লিজ 75,000-এরও বেশি ভোটের ব্যবধানে। ওকে তুমি করেই বলছি তাহলে। শিওর। কত শতাংশ হবে তাও? আনুমানিক 60 থেকে 70% হবে। অনেক ভোট। কার্যক্রম কি বিশাল ছিল? সান্নিধ্য সোফার কোনায় কোনোই ঠেকিয়ে থুতনির নিচে হাত রাখে, ক্ষীণ হেসে বলে, সেরকম কিছু নয়, জনগণের মাঝে থেকেই হয়ে গিয়েছে। ইন্টারেস্টিং। দুজনের চলমান কথার মাঝখানে আসিফ কফি নিয়ে আসে। অতঃপর তার প্রস্থান হতেই রেজওয়ান সাহেব কফির মগে চুমুক টেনে ভ্রু উঁচিয়ে বলেন, ব্যাকগ্রাউন্ডের অবস্থা কেমন তোমার? সান্নিধ্যের ঠোঁটে থাকা ক্ষীণ হাসি এবার প্রসার হয় কিছুটা। হাতে কফির মগটা নিয়ে ঠোঁটের উপরে ঠোঁটে চেপে বলে, খুব একটা ভালো নয়। খুন খারাপই আছে লিস্টে? আছে। রেজওয়ান সাহেব চোখে চোখ রেখে বলেন, সংখ্যাটা কি অনেক বেশি? 10 অতিক্রম হয়নি এখনো। তুমি জানো কাকে এসব বলছো? সংকোচ ফিল করছো না? জানি, কিন্তু আমি মিথ্যা বলতে পারি না। বাহ, এতগুলো খারাপ গুণের মধ্যে ভালো গুণ একটা পেলাম। মানুষের জন্য কাজ করো অথচ মানুষ মারো। কোন ধরনের মানুষ? কোন ধরনের মানুষ মানে? আমি ভালো মানুষের জন্য কাজ করি শুধু, আর মন্দ মানুষকে মারি। বিশেষ করে আমার ভালো কাজে যারা বাধা দিতে আসে, আমার পিছনে যারা অযথাই লাগতে আসে। আমি ব্যক্তি হিসেবে এক্ষেত্রে খারাপ হলেও কাজে খারাপ নই। রেজওয়ান সাহেব স্থির দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমার মেয়েকে এত ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও। তোমার কি মনে হয় তোমার এই খারাপ গুণাবলী দেখে আমি রাজি হব? রাজি না হওয়াটাই স্বাভাবিক। তবে আপনি যদি অস্বাভাবিক কাজটা করেন আঙ্কেল, তাহলে আমার জন্য ভালো হবে, এই আর কি। আমি কেন তোমার ভালোর জন্য আমার মেয়ের খারাপ চাইবো? কারণ আমার ভালো থাকাটা আপনার মেয়েকে ঘিরে। আপনার মেয়েকে ভালো রাখাটা যদি আমার ভালো থাকাটা হয়, তাহলে আপনার কি উচিত নয় মেয়ের ভালো চাওয়া? সৌকৌশলে ঠান্ডা মাথায় কথার মাঝে প্যাস। রেজওয়ান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে বসা ছেলেটাকে পর্যবেক্ষণ করে যান, নরম গলায় বলেন, আমার মেয়ে তোমার এই খুন খারাপি বা ডার্ক সাইড দেখে মোটেও ভালো থাকবে না। ওর হেমোটোফিয়া রয়েছে, যেটা ওকে মারাত্মকভাবে দুর্বল করে দেয়। ওই রক্ত, ইনজেকশন, পিস্তল এগুলো দেখলেই সে আর তার মধ্যে থাকতে না। তুমি ওকে নিয়ে ভালো থাকতে পারবে না। তোমার মতো এমন তরুণ উদ্দীপ্ত নেতার সহধর্মিণী হওয়া উচিত তোমার মতেই প্রখর নির্ভর। আমি তাকে ভালোবাসি, তাকে যে কোনোভাবে ভালো রাখাটা আমার দায়িত্বের মধ্যে পড়বে। আপনি শুধু এইটুকু ব্যবস্থা করে দিন। ভালোবাসা হলো কিভাবে? হয়েছে ভাই একভাবে। এক্সকিউজ মি? সান্নিধ্য তীক্ষ্ণ শীতল করে সংযত কণ্ঠে বলে, সরি, ভুলে বের হয়ে গিয়েছে। তোমার নাকি রাগ অত্যাধিক? আপনার মেয়ের জন্য ভালোবাসা তার চেয়েও অত্যাধিক। শুধু মুখেই নয় তো? নেতা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলে, বিয়েটা ম্যানেজ করে দিন, কাজেও করিয়ে দেখাবো। আমি মানুষের চোখে পারফেক্ট হতে চাই না। আমি আমার ব্যক্তিগত নারীর কাছে লয়াল, অনেস্ট হলেই হলো। আপনি সম্মানিত মানুষ, আমি ভীষণ নগণ্য। তাই রিকোয়েস্ট করছি, আপনারা বাবা মেয়ে আমার প্রতি একটু সহানুভূতিশীল হন। তোমাকে আমার পছন্দ হয়েছে। তোমার ব্যক্তিত্ব, তেলবিহীন কথাবার্তা আমাকে মুগ্ধ করেছে। কিন্তু শুধুমাত্র প্রত্যেক মানুষ কি সব দিক দিয়ে ভালো হয় বলুন? না, তা হয় না। আমি নিজেও ভালো নই সব দিক দিয়ে, বাট মানুষ তো ভালোবাসার দোহাই দিয়েই একটু বলে ঠিক আছে, আমি আর ওই কাজ করব না। মিথ্যা আশ্বাস আমি দিতে পারছি না আঙ্কেল। আমার প্রতিপক্ষ আমার পিছনে লাগবে, আমাকে অস্ত্র চালাতেই হবে। তবে হ্যাঁ, আপনার মেয়ের আড়ালে হবে সব। রাজনীতিতে এসব পান্তাফাত। রেজওয়ান সাহেব ভাবুক দৃষ্টি মেলে বলেন, আচ্ছা, মুশকিল। মেয়ে আমাকে পাঠিয়েছে তোমাকে বোঝানোর জন্য, কিন্তু তুমি যে হারে উল্টো বুঝে দিচ্ছ, আমি তো গলে যাচ্ছি। আমার মতো বাবা পৃথিবীতে হয়তো কমই আছে যে কিনা জেনে শুনে ভয়ানক রাজনীতিবিদের হাতে মেয়ে তুলে দিতে রাজি হচ্ছে। আচ্ছা, আমি একদিন পুরোপুরি ভালো হয়ে আপনার আফসোস কমিয়ে দিব। সুদিন আসতে বহুদিন।
এটা অবশ্য সত্যি। এখন পুরোপুরি ভালো হয়ে যাও। তোমার নামে আমি গাড়ি বাড়ি সম্পত্তি সব লিখে দিব, কথা দিলাম। সান্নিধ্য রেজওয়ান সাহেবের দিকে মুখ তুলে তাকায়, দুহাত বুকের সাথে ভাঁজ করে শীতল কণ্ঠে বলে, শেহরিনকে দিন শুধু। আমার যা সম্পদ আছে সেটা আপনার নামে লিখে দিব, কথা দিলাম। টান টান প্রতি উত্তরে রেজওয়ান সাহেব হালকা কেসে ওঠেন সান্নিধ্যের কথা শুনে। নিজেকে ধাতস্থ করে ভারী কণ্ঠে বলেন, দেখো বাবা, ভালোবাসা ভালো লাগা এগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু জোরপূর্বক কি কিছু হয়? আমি অপেক্ষা করছি। আত্মবিশ্বাস আছে নিজের প্রতি? আছে। গুড। যাই হোক, তোমার মনে হয়তো প্রশ্ন এসেছে, মেয়ে যেখানে রাজি নয় সেখানে বাবা এসেছে দেখা করতে, নিশ্চয়ই তাহলে পছন্দ হয়েছে। আর এগুলো জাস্ট এমনি বলছে, টেস্ট করার জন্য। ইউ ক্যান থিঙ্ক হোয়াট এভার উই ওয়ান্ট, নো প্রবলেম। তবে হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করেছি তোমার সাহসী মন মানসিকতা দেখে। আমি কাপুরুষ পছন্দ করি না। আমার মেয়ের আমি ছাড়া পৃথিবীতে কেউ নেই। আমি হন্য হয়ে খুঁজে চলেছি মেয়ের জন্য নির্ভরযোগ্য হাত, যে কিনা আমার অবর্তমানে তাকে ভালো রাখবে। তুমি কি ভেবেছো আমি শুধুমাত্র আমার মেয়ের কথা শুনে তোমার কাছে এসেছি? মোটেও না। তোমার বিষয়ে সমস্ত খোঁজখবর আগেই আমার নেওয়া হয়ে গিয়েছে। জয়নাল শেখকে চিনো নিশ্চয়ই? হ্যাঁ। তোমাদের প্রতিবেশী। তোমার ব্যাপারে সমস্ত কিছু জেনে শুনে আমি কষ্টিপাথর যাচাই করতে এসেছি। সান্নিধ্য কত সেকেন্ড নিষ্পলক চাহনিতে তাকিয়ে থেকে বলে, যাচাই করে কি পেলেন? ইটস গোয়িং টু পজিটিভ ওয়ে। থ্যাংক ইউ। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় আছে, শেহরিনকে তুমি প্রেশার দিবে না। ওকে সময় দাও তোমাকে বুঝতে। ও যদি বোঝে, অনুভব করে, তোমাকে ভালোবাসে, তাহলে আমি নিজে এক করে দিব। কিন্তু প্লিজ, তুমি তোমার ক্ষমতা কিংবা জোর দেখাবে না। সান্নিধ্য স্মিত হেসে জবাব দেয়, ধৈর্যের পরীক্ষায় আমি বরাবর শূন্য ছিলাম আঙ্কেল, কিন্তু আপনার মেয়ের কারণে মনে হচ্ছে নিশ্চিত A+ পাবো। তুমি A+ প্লে, আমি মিষ্টি খাবো, যাও। সান্নিধ্য ডান হাতের পাঞ্জাবির হাতা গুটিয়ে নেয়, বসা ছেড়ে উঠে নিজ হাতে হাত বাড়িয়ে দেয় রেজওয়ান সাহেবের উদ্দেশ্যে। নির্মিত স্বরে বলে, ওকে, ডিল ফাইনাল। ডিল ফাইনাল? কাল পুরো একটা দিনের ঘোরাঘুরি শেষে মোটামুটি মন মতো একটা বাসা খুঁজে পেয়েছে শেহরিন আর তার বাবা। চুয়েটের একদম কাছাকাছি পাহাড়তলি এলাকার খানপাড়া জামে মসজিদের ঠিক দক্ষিণ প্রান্তে। দোতলার এই বাসভবনের নিচতলায় দুটো ইউনিট। এক ইউনিটে তার মতোই দুজন চুয়েটের শিক্ষার্থী থাকে, অপরদিকে ইউনিটে নতুন একটা মেয়ে সহ সে থাকবে। মাসের শেষ দিকে হয় মেয়েটি 1 তারিখে উঠলেও শেহরিন বাবার উপস্থিতিতেই কালকে দেখা দেখি শেষে সব ঠিকঠাক করেই উঠেছে, কারণ বাবা চলে যাবে আজকে। আর বাবা চলে গেলে এক মামা আর সে সব কিছু সামলে উঠতে পারবে না। আর তার উপরে মামার আজকে 11টায় হতে অফিস, তাকে তো কর্মস্থলে যেতেই হবে। কালকে সন্ধ্যা হতে আজকে বেলা 10টার মধ্যে যাবতীয় সব কিছু গুছিয়ে নিয়েছে তারা তিনজনে। দুটো রুম, সাথে লাগোয়া ব্যালকনি, সাথে একটা ছোট্ট ড্রয়িং রুম, কিচেন আর দুটো টয়লেট। আয়তনের দিক থেকে পুরো বাসাটা একটু ছোট হলেও বেশ টিপটাপ রয়েছে। গাছপালা দিয়ে সাজানো এই বাসাটার নাম শুভলতা ভিলা। একজন মানুষ থাকার জন্য যে এত জিনিসপত্র লাগে শেহরিনের জানা ছিল না। বাবার করা লিস্ট দেখা মাত্র সে চোখ কপালে তুলে হাই হাই কণ্ঠে বলে, বাবা লিস্টের নাম্বার তো হাফ সেঞ্চুরি করে ফেলবে, এত কেন? রেজওয়ান সাহেব আরো কি কি লাগবে ভাবতে ভাবতে উত্তর দেন, দেখো, বুলিয়ে দেখো, অপ্রয়োজনীয় জিনিস কিছুই নেই। শেহরিন সত্যি লিস্টখানা চোখ বুলিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। পরিশেষে তার অবাক কণ্ঠস্বর হতে বের হতে বাধ্য হয়, সত্যি তো? এগুলো সব তো আমার দরকার। তবে এত কিছুর মাঝে রান্নার ঝামেলাটা নিয়ে বেশ চিন্তায় ছিলেন রেজওয়ান সাহেব। মেয়ের খাওয়ার কষ্টটা তাকে ভীষণ পীড়া দিচ্ছিল। মনে মনে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সামনের হোটেল মালিককে মাসিক খরচ দিয়ে তিনি খাবারের ব্যাপারটা সামলাবেন। কিন্তু এরই মাঝে বাড়িওয়ালার দেওয়া সমাধানে সে বেশ নিশ্চিন্ত হয়েছেন। পাশের ইউনিটের দুটো মেয়ে নিজেরাই রান্না করে খায়, কিন্তু শেহরিন যেহেতু রান্না বিষয়ে ভীষণ কাঁচা, এজন্য বাড়িওয়ালার রাখা ছুটা বুয়া এসে তাকে দুপুরের রান্না করে দিয়ে যাবে।
আর বাজারটা শেহরিন নিজের কাঁধে তুলে নিলেও বাড়ির এক কর্মীকে তিনি বলে দিয়েছেন বিষয়টা দেখতে। উফ বাবা, কি সুন্দর লাগছে আমার রুমটা দেখতে, তাই না মামা? আপনার পছন্দ হয়েছে? পুরো রুমটা সুন্দরভাবে ডেকোরেশন করা শেষ। বাবা মামা দুজনে অক্লান্ত পরিশ্রমে শেহরিনকে মোটামুটি তার নিজস্ব কক্ষের স্বাদ এনে দিয়েছেন। জানালার পর্দা, বেডশিট, কুশন সব কিছুর সঙ্গে কালার ম্যাচিং করে সেট করা হয়েছে। মাঝারি সাইজের একটা কাঠের আলমারি, একটা স্ট্যান্ড মিরর, শুদ্ধ ক্যাবিনেট সহ আরও যাবতীয় জিনিস কালকে রাতেই কেনা শেষ। এছাড়াও লিস্টে আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো সে নিজে কিছু কিনবে আর বাদ বাকি বড় বড় জিনিস মামা কিনে পাঠাবে। খুব সুন্দর হয়েছে একদম। ঢাকায় তোমার রুমটা যেমন সাজানো ওই রকমই লাগছে। তবে তোমাকে ভীষণ মিস করব মামনি। আমার খুব খারাপ লাগছে একমাত্র ভাগ্নিটাকে নিজের কাছে রাখতে না পেরে। ওহো মামা, আপনি কাঁদছেন কেন? আমার কিন্তু ভীষণ কষ্ট লাগবে। আমিও কান্না করে ফেলবো। ছুটির দিনগুলোতে তো আমরা একসাথে হবই, সময় কাটাবো মুমু আরশকে নিয়ে। শফিক সাহেব শাহিরিনকে আলিঙ্গন করে নিয়ে দু ফোঁটা চোখের পানি ফেলেন। সত্যি তার বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে। কালকে হতে আজ পর্যন্ত তিনি হাতে সবকিছু গুছিয়ে দিতে গিয়ে তার বারে বারে হাত কাঁপছেন, কিন্তু দুলাভাইয়ের সিদ্ধান্তের উপর তার বিরোধিতা করার সাহস নেই। সে নিজেও জানে কেন এই সিদ্ধান্ত, নিরুপায় হয়ে তাই মেনে নেওয়া ছাড়া কোনো পথ নেই। মন খারাপ করো না শফিক, তোমার কাছে মেয়ে থাকলো না জন্য ভেবো না, দায়িত্ব শেষ। ওকে দেখভাল করে রাখার লঘু দায়িত্ব তোমার উপর থাকলো। লঘু দায়িত্ব? অফিস সংসার সামলে যখন সময় পাবে অবশ্যই আমার মেয়ের খোঁজ খবর নিবে। শফিক সাহেব ভেজা চোখে তাকায় রেজওয়ান সাহেবের দিকে, নিম্ন স্বরে বলেন, আমি ওর মামা হইতুল ভাই, পর কেউ নয়। আমার উপর কি গুরুদায়িত্ব থাকার কথা নয় ভাগ্নিকে দেখে রাখার? গুরু দায়িত্ব নিলেও তুমি সেটা পালন করতে পারবে না শফিক। শেষে আবারও আজকের মতো আফসোসটা তোমাকে ভীষণ কষ্ট দিবে। আমি চাই না আমার মেয়ের কারণে তোমার আর সাইদা কিংবা সংসারের বিরূপ পরিবেশ সৃষ্টি হোক। বাচ্চারা বড় হচ্ছে, এই সময়টাই পরিবার শান্তি বজায় রাখা খুবই দরকার। আমি লজ্জিত দুলা ভাই, আমি সত্যি লজ্জিত। মামা থাকতে ভাগ্নিকে থাকতে হচ্ছে আলাদা বাসা নিয়ে। আপা বেঁচে থাকলে যদি এমনটা দেখতেন। রেজওয়ান সাহেব শফিক সাহেবের পিঠ চাপড়ে দিয়ে মলিন হেসে বলেন, তোমার আপা বেঁচে থাকলে শেহরিন ঢাকার বাইরে পা রাখতো না, পাবলিকের না হোক প্রাইভেট ভর্তি হতো। এই চট্টগ্রাম শহরে শুধু তার কাছে মামার বাসা হিসাবেই থাকতো। কিন্তু ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় বলা কঠিন। তাই মনে কষ্ট রেখো না, আল্লাহ সব কিছু ঠিক করে দিয়েন। শফিক সাহেব শেহরিনের কপালে আলতো চুমু দিয়ে বলেন, মামাকে ক্ষমা করে দিও মামনি। যখনই কোনো দরকার হবে তুমি শুধু আমাকে একটু জানাবা। আমি সর্বাত্মক চেষ্টা করব তোমার কাছে ছুটে আসার। কেমন? শেহরিন অতি আবেগী, ভীষণ নরম কায়া। মামার চোখ আর ভেজানো কণ্ঠে তার দুটো চোখ সিক্ত হয়ে উঠেছে মুহূর্তেই। নিজেকে দমিয়ে কাতর গলায় ছোট করে উত্তর দেয়, প্রায় কাজ শেষ করতে করতে বেজে যায় 11টা। শফিক সাহেব বিদায় নেওয়া শেষে এবার বিদায় নেওয়ার জন্য বের হয়েছেন রেজওয়ান সাহেব, সঙ্গে রয়েছে শেহরিন। বাবাকে বিদায় জানিয়ে সে যাবে ভার্সিটিতে। 11:15টায় ল্যাব ক্লাস রয়েছে তার। বাবা হেঁটে যাই, চলো। দেরি হয়ে যাবে না তোমার? শেহরিন হাত ঘড়িতে সময় দেখতে দেখতে বলে, হাতে সময় আছে বাবা, সমস্যা নেই। গাড়িতে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। তোমাকে তাড়াতাড়ি বিদায় দিতে হবে, তার চেয়ে হেঁটে হেঁটে তাও কিছুক্ষণ সময় তোমার সাথে কাটাতে পারবো। রেজওয়ান সাহেব মেয়ের অকাট্য যুক্তি শুনে মাথা নাড়িয়ে হেসে বলেন, পাগল মা আমার। আবার কবে আসবে? যখনই সুযোগ পাবো অমনি চলে আসবো। কোনো কাজের বাহানা কিন্তু আমি শুনতে চাই না। এবার কোনো ঘোরাঘুরি হলো না। ভেবেছিলাম তুমি আসলে একটু সীতাকুণ্ড ঘুরে আসবো, যাওয়ার কই হলো। আচ্ছা, সামনের বার ইনশাল্লাহ নিশ্চয়ই। তবে শোনো মা, এখন একা একা থাকবে, নিজের যত্ন নিয়েই নেবে। এক্ষেত্রে কোনো ধরনের হেলাফেলা করবে না। সকালের নাস্তা না করে মোটেও ভার্সিটিতে পা রাখবে না, বলে দিলাম। আমি তোমার নামে কিন্তু এই নিয়ে অবজেকশন পেয়েছি। অবজেকশনের নাম শুনে শেহরিন হাঁটা মস্ত করে বাবার দিকে তাকিয়ে অবাক স্বরে বলে, অবজেকশন পেয়েছো তুমি? বাপরে, কে দিয়েছে? মামি তো কখনোই নয়, মামা? না। কাজু বুয়া? হ্যাঁ।
শেহরিন আফসোস মাখা কণ্ঠে বলে, ইস, কাজু বুয়াকে ভীষণ মিস করব বাবা। বুয়া অনেক ভালো, অনেক মনের একজন মানুষ। আমাকে ভীষণ আদর করত। এই একজন মানুষই আমাকে একটু কেয়ার করত। সব জায়গাতেই ভালো মন্দ মিশে থাকে, তবে তুমি নাস্তা করতে না কেন সেটা বলো। দুঃখের কথা কি আর বলা যায় বাবা? বলো তবু একটু শুনি। প্রত্যেকদিন এক ব্রেড টোস্ট, বাটার টোস্ট খেতে ভালো লাগে বলো? সকালবেলার নাস্তায় একটু ঝাল ঝাল পরোটা, আলু ভাজি, ডিম পোস্ট, এগুলো না হলে চলে। ওই সিদ্ধ ভ্যাজ ভ্যাজে পাউরুটি চাবানোর চেয়ে না খেয়ে থাকা ভালো। মামি তো ঘুম থেকে উঠেই 10টা 11টায়। কাজু বুয়া এসে অন্য সব কাজ করে সোজা দুপুরের রান্নার প্রিপারেশন নেয়। ব্রেকফাস্ট তুমি গোল্লায় যাও। এখানে তাহলে কি করবে? ওহ বাবা, ভার্সিটি যাওয়ার আগে হাশেম মামার দোকানে গরম গরম পরোটা আর ডাল ভাজি খেয়ে যাব। অনেক মজা। খাবে তুমি? চলো টেস্ট করাই আজকে। না না, দরকার নেই, কিন্তু তোমার জন্য এত অয়েলি ফুড প্রতিদিন না খাওয়াই ভালো। সকালের নাস্তায় ফলমূল, জুস, একটু সিদ্ধ ডিম এনাফ। এনার্জি পাওয়া। এনার্জি দিয়ে কি হবে? স্বাদটাই মুখ্য।